প্রিয় বন্ধুরা, আজকে আমি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে, অর্থাৎ আজকের আলোচনার টপিক হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে আলোচনার আগে আমি একটি সেন্টেন্স লিখি, তাহলে আমাদের ধারণাটা মোটামুটি ক্লিয়ার হবে। যেমন, ডু ইউ নো where does he live? যে তুমি কি জানো সে কোথায় বাস করে? তাহলে এখানে আমরা দেখতেছি সেন্টেন্সটা যখন আমরা পড়ি যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, তুমি কি জানো? তাহলে বাক্যটা দেখে আমাদের কাছে সম্পূর্ণ সঠিক মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যাকরণের দিক থেকে অর্থাৎ ইংলিশ গ্রামারের দিক থেকে বাক্যটি সঠিক নয়। যেমন আমি যদি এখানে এই ক্লজটা না লিখতাম, অর্থাৎ এই সেন্টেন্সটা না লিখে লিখতাম শুধুমাত্র হোয়ার ডাজ হি লিভ, তাহলে সে কোথায় বাস করে, তাহলে আমার সেন্টেন্সটা কারেক্ট হইতো। অর্থাৎ এটা ডব্লিউএস কোশ্চেন দিয়ে যেহেতু ব্যবহার করছি, আমরা জানি ডব্লিউএস কোশ্চেনের নিয়মই হচ্ছে আমাদের ডব্লিউএস এর পরে অক্সিলিয়ারি ভার্ব আসে, এরপরে সাবজেক্ট, এরপরে আমরা ভার্ব লিখি। তো এটা কেন ভুল সেটা আমরা আজকে জানবো। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ কেন ভুল? তো আমাদের এমবেডেড কোশ্চেন কাকে বলে? একটি কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যখন আমরা প্রশ্ন করি, এই প্রশ্ন করার ধারণা বা নিয়মকেই বলা হয় হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেনে সাধারণত দুইটা পার্ট থাকে, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুই বা দুইয়ের অধিক পার্ট থাকতে পারে। যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে এই একটা পার্ট, এই একটা ক্লজ, অর্থাৎ ডব্লিউএইচ এর আগে এই একটা ক্লজ, ডু ইউ নো একটা ক্লজ, এরপর ডব্লিউএইচ যুক্ত হোয়ার ডাজ হি লিভ, এটা একটা ক্লজ। তো মনে মনে রাখতে হবে আমাদেরকে, সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ডের আগে যেই ক্লজটা থাকে এটা সাধারণত প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আবার বলতেছি, ডব্লিউএইচ ওয়ার্ডের আগে যেই সেন্টেন্সটা থাকে তাকে সাধারণত মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলা হয়, আর ডব্লিউএইচ যুক্ত যেটি থাকে সেটিকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে যেটা মেইন ক্লজ, অর্থাৎ ডব্লিউএইচ এর আগে যেটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তাকেই প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন করবো আমরা শুধু এটাকে, আর বাকি যে অংশ থাকবে ওটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে হবে, অর্থাৎ ওটা আমাদের ইন্টারগেটিভ ফর্মে লেখা যাবে না। তাহলে যেমন আমরা কিভাবে এটাকে লিখতে পারি, ডু ইউ নো হোয়ার, এটাকে তাহলে অ্যাসার্টিভ ফর্মে লিখলে কি হবে, আমাদের ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে লিভ। তাহলে where he, সাবজেক্ট আনবো আগে, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমাদের ভার্বটা চলে যাবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি, সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা ভার্বটা ইউজ করি। তাহলে এখানে আমাদের সাবজেক্টকে হি, তারপরে আমাদের ভার্ব হচ্ছে লিভ। যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে অবশ্যই এস বাই এস যুক্ত হবে, তাহলে লিভস। তাহলে লাস্টে আমাদের অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, তাহলে তুমি কি জানো সে কোথায় বাস করে? কেউ যদি এখানে প্রশ্নের নিয়ম অনুযায়ী ডাজ ইউজ করে তাহলে তা ভুল। তাহলে অর্থাৎ এমবেডেড কোশ্চেনের নিয়ম হচ্ছে আমাদের মেইন ক্লজ যেটা, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যেটা, তাকেই প্রশ্ন করতে হবে, বা ডব্লিউ যুক্ত যেটা আছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, তাকে আমরা অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, ক্যান ইউ টেল হোয়াট, যদি আমি লিখি হোয়াট ইজ হি ডুইং, যে তুমি কি আমাকে বলতে পারো সে কি করছে? তাহলে এখানে আমি যে প্রথমে লিখলাম এই যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটা আমাদের প্রশ্নবোধক, অর্থাৎ ইন্টারগেটিভ নিয়মে হলো ক্যান ইউ টেল, যে তুমি কি বলতে পারো হোয়াট ইজ হি ডুইং। এই যে আমরা পরবর্তী অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ ডব্লিউ যুক্ত যে অংশটা আছে ইজ হি ডুইং, এটা যে আমরা ইন্টারগেটিভ নিয়মে লিখেছি তা আমাদের ভুল হবে। অর্থাৎ আমাদেরকে ডব্লিউএইচ যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটা অবশ্যই আমাদেরকে অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট আগে, অর্থাৎ হি আগে, তারপর ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে ক্যান ইউ টেল হোয়াট হি ইজ ডুইং। তাহলে এই যে আমাদের
হয়ে গেল। অর্থাৎ আমরা এই অংশটাকে শুধুমাত্র প্রশ্ন করেছি, আর বাকিটা অ্যাসার্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি অর্থাৎ এটা হচ্ছে মূল ভার্ব, এরপর আমরা যদি আর কিছু আনতে চাই আমরা আনবো। তাহলে সাবজেক্ট অর্থাৎ ডব্লিউএস এর পরে আমাদের এটা অ্যাসার্টিভ ফর্মে হয়েছে। অ্যাসার্টিভ মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপর একটা যদি আমি বলি, একটি উদাহরণ দিচ্ছি, যেমন ডু ইউ নো, তুমি কি জানো, ওয়াই দ্য মিটিং ওয়াজ postponed, why the meeting was postponed। তাহলে do you know why the meeting was postponed? PHONED, postponed। তাহলে postponed মানে হচ্ছে স্থগিত হওয়া বা মুলতবি। তাহলে তুমি কি জানো যে সভাটি কেন স্থগিত হলো? তাহলে লাস্ট অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এখন এখানে আমরা আগে লিখলাম হচ্ছে সাবজেক্ট দ্য মিটিং, এরপরে আমরা ভার্ব লিখলাম, অর্থাৎ এটা যেহেতু প্যাসিভ ফর্ম তাহলে আমাদের মূল ভার্ব হচ্ছে এটা হচ্ছে অক্সিলিয়ারি হিসেবে প্যাসিভ ফর্মে আমাদের ওয়াজ এসেছে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আমাদের মূল প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ডু ইউ নো, তাহলে এটাকেই আমরা প্রশ্ন করেছি, বাকিটা আমরা অ্যাসার্টিভ ফর্মে লিখেছি, অর্থাৎ ডব্লিউ যুক্তটা দ্য মিটিং ওয়াজ পোস্টপোন্ড, তাহলে আমাদের বাকিটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের এমবেডেড কোয়েশ্চেন কিভাবে গঠন করতে হয়। তাহলে এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডব্লিউএস এর পরে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা আমাদেরকে অবশ্যই অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। আগের অংশটা আমরা ইন্টারগেটিভ ফর্মে লিখবো, পরের অংশটা অ্যাসার্টিভ ফর্মে। তাহলে এটা ছাড়াও এমবেডেড কোয়েশ্চেন গঠনের আরো দুইটি নিয়ম আছে। একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যোগে, ইম্পারেটিভ সেন্টেন্স যোগে, আরেকটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যোগে। অ্যাসার্টিভ সেন্টেন্স যোগে তবে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স যোগে যেই কোশ্চেনটা করব ওটা মূলত আসলে এমবেডেড কোশ্চেন না, ওটা হচ্ছে এমবেডেড সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো আমাদের আগের অংশটা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়া মানে আগেরটা তো কোশ্চেন হচ্ছে না, অর্থাৎ আমরা ইন্টারগেটিভ নিয়মে করতে পারতেছি না, যার কারণে এটা যদিও এমবেডেড কোশ্চেন বলে আসলে এটা এমবেডেড কোশ্চেন না, এটা হচ্ছে এমবেডেড সেন্টেন্স। এমবেডেড সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যুগে যদি আমরা এমবেডেড কোশ্চেন করতে যাই তখন এটাকে এমবেডেড কোশ্চেন না বলে এমবেডেড সেন্টেন্স বলা যায়। এমবেডেড সেন্টেন্স। তাহলে আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন প্রথম উদাহরণ দিচ্ছি আমি ইম্পারেটিভ সেন্টেন্স যোগে। তবে আমাদেরকে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স যোগে অথবা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যোগে যদি কোনো এমবেডেড সেন্টেন্স করতে যাই তখন আমাদের কিন্তু প্রশ্নবোধক হবে না, অর্থাৎ লাস্টে ফুল স্টপ দিতে হবে। তো সাধারণত আমরা জানি, যেমন আমি একটা বাক্য বলি, টেল মি হোয়ার হি লিভস। এই যে আমি লিখলাম টেল মি, এটা কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কেমনে ছিলাম? সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। এখানে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ থাকে, ইউটা আমাদের সাইলেন্ট থাকে। যেমন আমি যদি বলি ইউ টেল মি, অর্থাৎ ইউ না লেগে আমাদের ইউকে যদি উজ্জ্বল রাখি তাহলে সেন্টেন্সটা আমাদের সুন্দর হয়। তাহলে টেল মি আমাকে বলো হোয়ার হি লিভ, হোয়ার লিভস এখানে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমাদেরকে যোগ করতে হবে। সে যেখানে বাস করে তা আমাকে বলো। তাহলে এখানে যে আমরা লিখলাম এই যে আমাদের ডব্লিউএস আছে, এর আগে হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু আছে, আমরা পরের অংশ আমাদের তো অ্যাসার্টিভ, অবশ্যই আমরা আগেই শিখে আসছি যে সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের কি হবে? অ্যাসার্টিভ ফর্মে হবে। তাহলে আমরা ওটা অ্যাসার্টিভ ফর্মে লিখলাম। শেষে প্রশ্নবোধক হবে না কেন? কারণ আমাদের এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে আমরা এমবেডেড কোয়েশ্চেন না বলে এমবেডেড সেন্টেন্স হিসেবে পরিগণিত করতে পারি। যেমন আরেকটা উদাহরণ দেই,
আগে সেন্টেন্সটাকে আমরা উদাহরণ দিচ্ছি, যেমন এক্সপ্লেইন why the meeting was cancelled or postponed. তাহলে যেমন এখানে বলা হয়েছে যে ব্যাখ্যা করো যে কারণে মিটিংটি স্থগিত হয়েছিল বা মুলতবি হয়েছিল। তাহলে আমরা এখানে যে এই এক্সপ্লেইন, মূলত এটা হচ্ছে আমরা তো আগেই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের হলো এখানে অর্থাৎ WH এর আগে, আর পরবর্তী অংশ আমাদের দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড, এটা অ্যাসার্টিভ ফর্ম হলো। শেষে আমরা প্রশ্নবোধক দিব না, কেন? কারণ এটা আমাদের কোশ্চেন নাই, অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের এমবেডেড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এমবেডেড করলাম। তারপরে আমাদের অ্যাসার্টিভ যোগে এমবেডেড, অ্যাসার্টিভ যোগে, অ্যাসার্টিভ যোগে এমবেডেড সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সবাই, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বসে। তাহলে যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, অর্থাৎ সে যেখানে বাস করে আমি জানি। তাহলে এখানে আমাদের ডব্লিউএস এর আগে এই যে আই নো, অর্থাৎ এটা আমাদের অ্যাসার্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাদের পরের অংশ অর্থাৎ ডব্লিউএস এর পরেও আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে এটাও অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ, অর্থাৎ এটা আমাদের কোশ্চেন হয় নাই। তাহলে এটাকে আমরা এমবেডেড কোশ্চেন না বলে, অর্থাৎ ইম্পারেটিভ আমরা অ্যাসার্টিভ যোগে এমবেডেড কোশ্চেন, এমবেডেড সেন্টেন্স বলতে পারি। যেমন আরেকটা যদি উদাহরণ দেই, একটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন আই ডোন্ট নো why he called me। তাহলে এখানে আমাদের আই ডোন্ট নো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে WH যুক্ত অংশটাও আমাদের, অর্থাৎ WH এর পরে যে সেন্টেন্সটা আছে তাও অ্যাসার্টিভ ফর্মে আছে। তাহলে আমাদের এটা কিন্তু কোশ্চেন নাই, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ যোগে এমবেডেড সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম মূলত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আমরা এমবেডেড কোশ্চেনটা করি, ওটা বিভিন্ন ধরনের পরীক্ষা বা বাস্তব লাইফে আমরা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করতে যাই, দুইটা সেন্টেন্স যোগে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ যোগে, তখন আমরা অনেক সময় ডব্লিউএস এর পরেরটাও প্রশ্নবোধক করে ফেলি ভুলে। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ ডব্লিউএস এর আগে যেটাই থাকুক না কেন, আমাদের ডব্লিউএস এর পরে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাসার্টিভ ফর্ম লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা আশা করি এমবেডেড কোশ্চেন নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না বা কোনো ধরনের সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।